আসসালামু আলাইকুম। দুপুর ২টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি শাহনাজ পারভী। বিএনপি মহাসচিবের সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক। সাবেক মন্ত্রী ফরহাদকে জেল কেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ আদালতের। ষড়যন্ত্র মোকাবিলায় সব দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে তারেক রহমান। তুরাগ তীরে প্রস্তুত ইজতেমার মাঠ আসতে শুরু করেছেন মুসল্লিরা। বিশ্ববিদ্যালয়ের দাবিতে আমরণ অনশনে তিতুমির কলেজের শিক্ষার্থীরা। মৎস্য ও নির্মাণ খাতে দক্ষিণ কোরিয়া যেতে পারছেন না ৩,০০০ কর্মী। ৩০৩,৮২,০০,০০০ টাকা আত্মসাতের মামলায় নর্থ সাউথের ৫ ট্রাস্টি সহ ৯ জনের জামিন মঞ্জুর। গোলাম রাব্বানীকে হাসনাত বললেন, হেরাম থাকলে দেশে আসেন, বিচার করেন। পথ খোলা আছে, পদত্যাগ করুন, উপদেষ্টাদের আহমেদ আজম। ভুল বানানে জাতীয় পিঠে উৎসবের নিমন্ত্রণ পত্র। ওয়াশিংটনে ৬০ যাত্রী নিয়ে হেলিকপ্টারের সঙ্গে বিমানের সংঘর্ষ, ১৮ মরদেহ উদ্ধার। মোদির অধীনে জীবনযাত্রার মান উন্নয়নের আশা হারাচ্ছে ভারতের জনগণ, জরিপ। আহমেদ আল শারাকে সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ঘোষণা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রাস্টি অ্যান্ড জেকবসন প্রাতরাশ বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে। বৃহস্পতিবার সকাল ১০টায় মির্জা ফখরুলের গুলশান বাসভবন এই বৈঠক অনুষ্ঠিত হয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসন, ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসন, পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়দ। প্রাতরাশ বৈঠকে যুক্তরাষ্ট্র দূতাবাসের ২ জন রাজনৈতিক উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর হামলা ও জামায়াত নেতা তারিক হত্যা মামলার আসামি সাবেক জনপ্রশাসন মন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেনকে আদালতে হাজির করা হয়। আজ বৃহস্পতিবার সকাল ৭:৩০টার দিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাকে আদালতে নিয়ে আসা হয়। এ সময় একই মামলায় মন্ত্রীর ছোট ভাই সরফরাজ হোসেন মৃদুল আসামি হিসেবে উপস্থিত ছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপির ৩১ দফা কেবল দেশ ও দেশের মানুষের জন্য। ৩১ দফার মাধ্যমে আমরা দেশের মানুষের শুভ পরিবর্তন ঘটাতে চাই, যেটি মানুষ প্রত্যাশা করে। এই পরিবর্তন কোনো জাদু বা ম্যাজিক নয় যে বলবো আর হয়ে যাবে। এ লক্ষ্যে জনগণের আস্থা ধরে রাখার জন্য নিজেদের পরিবর্তন করতে হবে, আমাদের মন মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে। তাই আমাদের ভাবনায় শুধুই জনগণ, জনগণ ও জনগণ। শুধু তাই নয়, এই ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে আমরা সকল জুলুম নির্যাতনের প্রতিশোধ নেব। তিনি বলেন, আমি প্রতিবারই বলছি, সামনের পথ মোটেও মসৃণ নয়। বিএনপির বিরুদ্ধে দেশি বিদেশি ষড়যন্ত্র করা হচ্ছে। এ সকল ষড়যন্ত্র মোকাবিলা করে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণের আস্থা নষ্ট হয় এমন কোনো কাজ করা যাবে না। মানুষের আস্থা ও ভালোবাসা অর্জনে দলের নেতাকর্মীদের এক থাকতে হবে। বিএনপির লাখ লাখ নেতাকর্মীকে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। টঙ্গীর তুরাগ তীরে শুক্রবার বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হচ্ছে বিশ্ব তাবলিগ জামায়াতের ৫৮তম বিশ্ব ইজতেমা। এবারে প্রথম ৩ পর্বে হবে ইজতেমা। প্রথম দুটি কাল থেকে ফেব্রুয়ারি এবং ৩ থেকে ৫ ফেব্রুয়ারি শুরাই নেজাম বা জুবাইরপন্থীদের। তৃতীয় পর্বে ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি ইজতেমা করবেন সাদাপন্থীরা। প্রতিটি পর্বে আলাদা মোনাজাত হবে। প্রথম পর্বের ইজতেমায় অংশগ্রহণের জন্য বিভিন্ন খিত্তা ও পয়েন্টের জিম্মাদার মুসল্লিরা এরই মধ্যে ময়দানে আসতে শুরু করেছেন। যারা ইজতেমা ময়দানে এসেছেন তারা তাদের নিজ নিজ খিত্তায় অবস্থান করছেন। ৭ কলেজের সাথে না থেকে সরকারি তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা সহ ৭ দফা দাবিতে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন কলেজের কিছু শিক্ষার্থী। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার সকাল থেকে কলেজটির মূল ফটকের সামনে তিতুমির বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে আমরণ অনশন ব্যানারে তারা অনশনে বসেন। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল সারোয়ার জানিয়েছেন, শিক্ষার্থীদের অনশন কর্মসূচি চলছে এবং এখনো সেখানে কোনো বিশৃঙ্খলা দেখা যায়নি। সব প্রস্তুতির পরও দক্ষিণ কোরিয়ায় যেতে পারছেন না প্রায় ৩,০০০ বাংলাদেশি। তাদের অভিযোগ, নির্মাণ ও মৎস্য খাতে দক্ষতা থাকার পরও অন্য দেশ থেকে কর্মী নিচ্ছে দক্ষিণ কোরিয়া।
বাংলাদেশের পক্ষে সঠিক প্রচারণা না থাকার বিষয়টি নজরে আসছে না নিয়োগ সংশ্লিষ্টদের, আর এর সুযোগ নিচ্ছে দালাল চক্র। দক্ষিণ কোরিয়ায় ভালো বেতনে কাজের আশায় সৌদি আরব থেকে দেশে ফিরেন মুসা জামির। প্রস্তুতি নেন কোরিয়ান ভাষা শেখার, সফলভাবে উত্তীর্ণ হন দক্ষতা পরীক্ষায়। কয়েক লাখ টাকা খরচ করে বছর খানেক ধরে দক্ষিণ কোরিয়ায় যাওয়ার দিন গুনছেন তিনি। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের জমি কেনা বাবদ ৩০৩,৮২,লাখ টাকা আত্মসাতের মামলায় বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের ৫ ট্রাস্টি সহ ৯ জন আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। আজ বৃহস্পতিবার ঢাকার ৪ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক রবিউল আলম তাদের জামিন মঞ্জুর করেন। জামিন পাওয়া আসামিরা হলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ, সদস্য এম.এ. কাশেম, বেনজির আহমেদ, রেহানা রহমান, মোহাম্মদ শাহজাহান ও আশালয় হাউজিং অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমিন মোহাম্মদ হিলালি, আশালয় হাউজিং অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের চেয়ারম্যান ওমর ফারুক, পরিচালক আনোয়ার বেগম ও সৈয়দ এ.কে. কামরুজ্জামান। আওয়ামী লীগ সরকারের আমলে চাঁদাবাজি ও দুর্নীতির দায়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ থেকে সরিয়ে দেওয়া সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে দেশে এসে বিচার করার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। বুধবার রাতে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচার চেয়ে নিজের ফেসবুক পেজে একটি পোস্ট দেন হাসনাত। সেখানে নিষিদ্ধ সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী হাসনাতের বিচার করা জরুরি বলে কমেন্ট করেন। এর জবাবে রাব্বানীকে দেশে আসার আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক। দায়িত্ব পালনে ব্যর্থ হলে প্রধান উপদেষ্টার সঙ্গে যারা উপদেষ্টা হিসেবে আছেন তাদের পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান। বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে নাগরিক অবস্থান শীর্ষক কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে আওয়ামী লীগ সিন্ডিকেট ব্যবসায়ীদের গ্রেফতারের দাবিতে তৃণমূল নাগরিক আন্দোলন নামের একটি সংগঠন এ কর্মসূচি আয়োজন করে। বিএনপি নেতা আজম খান বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব নেওয়ার পরই বলেছিলেন বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করবেন। তার সঙ্গে যারা উপদেষ্টা হিসেবে রয়েছেন তারা যদি অর্পিত দায়িত্ব পালন করতে ব্যর্থ হন তাহলে বলবো পথ খোলা আছে, দয়া করে পদত্যাগ করুন। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে জাতীয় পিঠা উৎসব। অনুষ্ঠানে অংশ নিতে অতিথিদের কাছে পাঠানো হয়েছে নিমন্ত্রণ পত্র। সেই পত্রে একাধিক বানান ভুল রয়েছে। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির মাঝ আকাশে একটি সামরিক হেলিকপ্টারের সঙ্গে আমেরিকান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমানের সংঘর্ষ হয়েছে। বিবিসি বলছে, বিমানটিতে ৬০ জন যাত্রী এবং ৪ জন ক্রু ছিলেন। এদের মধ্যে ১৮ জনের লাশ পাওয়া গেছে। বুধবার রাতে যাত্রীবাহী ওই বিমানের সঙ্গে একটি হেলিকপ্টারের সংঘর্ষ হয়। এরপর তা বিধ্বস্ত হয়ে রোনাল্ড রিগান জাতীয় বিমানবন্দরের পাশের পোটোম্যাক নদীতে পড়েছে বলে জানিয়েছে গণমাধ্যমটি। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে, যদিও তাৎক্ষণিকভাবে হতাহতের সংখ্যা জানাতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিপাকে পড়তে পারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার, কেননা তার গত ১০ বছরের শাসন আমলে ভারতের জনগণের ব্যয় অনুযায়ী আয় বাড়েনি। এতে ক্রমশ হতাশ হচ্ছে ভারতীয় জনগণ। সম্প্রতি এক জরিপে বলা হয়েছে, জীবনযাত্রার ব্যয়ের তুলনায় মজুরি না বাড়ায় নিজেদের ভবিষ্যৎ নিয়ে চরম হতাশায় আছেন ভারতের বহু মানুষ। বিশেষ করে মধ্যম আয়ের মানুষ তাদের জীবনে অর্থনৈতিক নেতিবাচক প্রভাবের কথা বলেছেন। ভারতের জাতীয় বার্ষিক বাজেট পাশ করার ঠিক আগ মুহূর্তে প্রকাশিত হলো এই জরিপ, যা মোদির জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখছে বিশ্লেষকরা। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সিরিয়ার সাবেক বিদ্রোহী নেতা আহমেদ আল শারাকে দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট ঘোষণা করা হয়েছে। বুধবার তার নাম ঘোষণা করা হয়। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানার বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। সিরিয়ার সামরিক মুখপাত্র কমান্ডার হাসান আবদেল গনির বরাতে সানার প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্টের দায়িত্বের পাশাপাশি আহমেদ আল শারাকে একটি অস্থায়ী সরকার গঠনের ক্ষমতাও দেওয়া হয়েছে, যে সরকার নতুন একটি সংবিধান গৃহীত না হওয়া পর্যন্ত কাজ চালিয়ে নেবে। ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন আহমেদ আল শারা। তিনি সিরিয়ার বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরির আল শাম নেতা। আমাদের পরবর্তী রাত 10টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।